বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর। বন্ধ কারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা, কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি। সংবিধান সংশোধন বনাম সংস্কার প্যাঁচের রাজনীতি। বিশেষ কমিটিতে সাড়া না দিয়ে সংসদ ও রাজপথের সরব থাকার বার্তা বিরোধীদের। আলোচনার সমাধান মেলার আশা সরকারি দলের। এখনই জলাবদ্ধতায় বর্ষা নিয়ে দুশ্চিন্তা। রাজধানীতে ড্রেন কালভার্ট নির্মাণে ধীর গতিতে ভোগান্তি। পানি নিষ্কাশনের ১৭০০ কোটি টাকার প্রকল্প ফল পেতে সমন্বয়ে তাগিদ। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো ফাইনাল চলে। কামলা হয়েছে ১২০০-১৫০০ আর ধান হয়েছে ৭০০-৮০০। বৃষ্টি আর পাহাড়ি ঢলে পানির নিচে কষ্টের ফসল। ব্রাহ্মণবাড়িয়ায় হাওড় অঞ্চলে ডুবে গেছে ৩০ ভাগ জমির ধান। লোকসানের সংখ্যায় কৃষক, উঁচু এলাকায় শ্রমিকের বাড়তি মজুরি। এবং ইরানে যুদ্ধের মধ্যেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তির রফতানি। ৪ মাসের চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন ১.৫ লাখ কর্মী। বছরের রেমিটেন্স আসছে $৩ থেকে $৪ বিলিয়ন। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। বন্ধ হয়ে যাওয়া সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। বিশ্ব দরবারে দেশকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা প্রতিহতের আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। শুক্রবার দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাপিয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। শ্রমিক দল আয়োজিত সমাবেশে মানুষের ভিড় ঠেলে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ৭১ থেকে ২৪ পর্যন্ত দেশের সব শ্রমজীবী মানুষের অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদী আমলে শুধু শ্রমিক নয়, সব মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন, এখন দেশ গঠনের পালা। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে শ্রমিক ভাইরা আছেন। আজ সেই শ্রমিক ভাই সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যেমন বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনাদের খাতায় আমি আমার নামটি লেখাতে চাই একজন শ্রমিক হিসাবে। একই সাথে আমি মন্ত্রী পরিষদের সকল সদস্যের নাম শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই, কারণ আপনারা যেমন এক একটি জিনিস গড়ে তুলছেন, আমরা আপনাদের পাশে থেকে দেশ গড়ার কাজে হাত দিতে চাই। প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে আমদানি নির্ভর করেছিল, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি করেছিল। তার সরকার উদ্যোগ নিয়েছে বন্ধ সব কলকারখানা চালু করার। এরই মধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা জানি সকলকে হয়তো একসাথে আমরা ব্যবস্থা করে দিতে পারবো না, পর্যায়ক্রমিকভাবে আমরা ব্যবস্থা করব, কিন্তু ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত সরকার অবশ্যই খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা করে তখনই একটি মহল ষড়যন্ত্র শুরু করে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তারা চেষ্টা করছে বিশ্ব দরবারে বাংলাদেশ যাতে বন্ধুহীন হয়ে পড়ে, কিন্তু বিশ্ব দরবার দেখছে বর্তমান সরকারের পেছনে বাংলাদেশের মানুষের, জনগণের সমর্থন রয়েছে। সেজন্যই বিশ্ব দরবার তাদের কথায় কর্ণপাত করছে না, বরং জনগণের যে নির্বাচিত সরকার তাদের সাথে কথা বলছে কিভাবে তারা এই দেশে বিনিয়োগ করবে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, প্রতিটি মানুষের কাছে আমার আহ্বান থাকবে, আপনাদেরকে সজাগ হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে জেগে উঠতে হবে, আপনাদেরকে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, জবাব দিতে হবে। বিগত আন্দোলন সংগ্রামে বিএনপিকে সহযোগিতা করা সবাইকে কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ঢাকায় প্রথম জনসভা তারেক রহমানের। শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়ে বললেন, শ্রমজীবী মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। গতি পাবে অর্থনীতির চাকা। উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানান সরকার প্রধান।
ইমরুল হাসান, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি নিয়ে এবারের মহান মে দিবস পালন করল শ্রমিক দল। নেতাদের আক্ষেপ, ইতিহাসের বাঁক দলে অবদান রাখা শ্রমিকরা বারবারই উপেক্ষিত। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয়তাবাদী বিভিন্ন শ্রমিক সংগঠনের খণ্ড খণ্ড মিছিলে মুখর রাজধানীর নয়াপল্টন। নির্ধারিত সময়ের আগেই শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবসের সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে, গানে, নানা আয়োজনে মহান মে দিবসে নির্দিষ্ট কর্মঘণ্টা ও ন্যায্য মজুরির দাবি জানান শ্রমিকরা। 7,71,00,000 শ্রমিকের প্রকৃত পরিচয় নাই, তারা সংগঠিত না। এই শ্রমিকরা এখনো অর্গানাইজ করা হয় নাই, এইটার বড় ব্যর্থতা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাআল্লাহ। নেতারা বলছেন, মুক্তিযুদ্ধ থেকে 90 হয়ে 24-এর অভ্যুত্থান, ইতিহাসের সব বাঁক বদলে অবদান রাখা শ্রমিকরা বারবারই হয় উপেক্ষিত। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ, এবার ইনশাল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা, শুধু কর্মস্থলে নয়, ঘরে বাইরেও নিরাপত্তা পাবেন শ্রমিকরা। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই নিরাপত্তা দুর্ভাবনাকে সঙ্গী করেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বছরের প্রতিটি দিনই কাজ করে যাচ্ছে শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত বাংলাদেশে সব স্তরের শ্রমিকের নতুন সরকারের কাছে প্রত্যাশা তাদের অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যান শ্রমিকরা। রাজধানীতে মে দিবসের সমাবেশে জামায়াত আমির বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষা করতে পারে না, সেগুলো বন্ধ করা উচিত। আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ। লোকে লোকারণ্য বাইতুল মোকাররমের দক্ষিণ গেট প্রাঙ্গণ। সমাবেশে শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় তুলে ধরা হয় 15 দফা দাবি। উঠে আসে শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষার কথা। বর্তমান সরকার আওয়ামী স্টাইলে বাংলাদেশ পরিচালনা করার চেষ্টা করছে। শ্রমিকের সাধ্যনির্দিষ্ট ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও, কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির জানান, সংসদে বিরোধী দল শ্রমিকদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার। বলেন, ক্ষমতার পালা বদলে নেতাদের ভাগ্য পরিবর্তন হলেও উপেক্ষিত থেকে যায় শ্রমিকরা। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিতে সবাই দরদি আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যেমন করে তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়েছে, তেমন করে যেন তাদের মর্যাদাটাও তাদেরকে দেওয়া হয়। যদি ওই সমস্ত এমবেসি এই কাজ না করতে পারে, ওখানে এমবেসি থাকারই কোনো প্রয়োজন নেই। এদিকে শাহবাগে এনসিপির শ্রমিক সংগঠনের সমাবেশে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের সমালোচনা করেন সদস্য সচিব আক্তার হোসেন। ওই লুটেরা মালিকেরা, শেয়ার হোল্ডাররা, তারা ব্যাংকগুলোতে আর ফিরতে পারবে না, সে আইনটা করা হয়েছিল, অধ্যাদেশ করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন এই আইনটা সংসদে নিয়ে আসা হলো, সেখানে পরিবর্তন নিয়ে আসা হলো। সমাবেশে শ্রমিক শক্তির সদস্যরা অধিকার আদায়ে কৌশলপত্র উত্থাপন করেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
সরকার গঠনের 2 মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, আগামী 6 মাসে 6টি পাটকল চালু করা হবে। শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান শ্রমমন্ত্রী। 2026 উপলক্ষে আয়োজিত সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে সবার নবপ্রভাত প্রতিপাদ্যে সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, মাহাদি আমিন সহ নীতি নির্ধারকরা। তারা বলেন, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, দেখেন তাদের নির্বাচনী ইশতেহারে তারা শ্রমিকদের জন্য কি করতে চেয়েছে, সবচেয়ে বেশি কিছু করতে চেয়েছে বিএনপি। শ্রম খাতে শান্তি ও স্থিতিশীলতা থাকলে শিল্প উন্নয়ন ত্বরান্বিত হয় এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়। শ্রমিকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন রাষ্ট্রপতি। বলেন, শ্রমিকদের জন্য আধুনিক কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সরকার প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 6 মাসে চালু হবে 6টি পাটকল। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মধ্যে সরকারি মালিকানাধীন শিল্প কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় স্বার্থান্বেষী পক্ষে প্ররোচনায় শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিকদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত স্লোগানে সারা দেশে পালন করা হয়েছে মহান মে দিবস। মিছিল সমাবেশ থেকে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা করার দাবি জানান শ্রমিকরা। দুর্দশা থেকে মুক্তির উপায় বের করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফেডারেশন নেতারা। এই মিছিল অধিকার আদায়ে সোচ্চার মানুষের। এই মুষ্টিবদ্ধ হাত আর হাজারো ব্যানার, প্ল্যাকার্ডের শানিত স্লোগান বঞ্চনার বিরুদ্ধে। এভাবেই মিছিল, সমাবেশ আর আলোচনায় শ্রমিক পদচারণায় শুক্রবার সকাল থেকে মুখর জাতীয় প্রেস ক্লাব সহ রাজধানীর পুরান পল্টন, বিজয়নগর। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, কর্মঘণ্টা 8 ঘণ্টা নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনা ঘটলে সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান মে দিবস পালনের সমবেত মানুষ। যে শ্রমিকদের অর্থের টাকায় বাংলাদেশ সরকার বাজেট গঠন করে, সেই বাজেটে আমাদের শ্রমিকদের জন্য আমরা বরাদ্দ চাই। 8 ঘন্টার পর আমাদেরকে ওভারটাইম দিতে হবে, আমাদের সরকারি ছুটি পূর্ণ বহাল রাখতে হবে। আমাদের অনেক টর্চার করা হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে, এখন আর আগের মতো শান্তি নাই। ন্যূনতম মজুরি 30,000 টাকা করতে হবে। চট্টগ্রামেও শ্রমিক সমাবেশে ঢল নামে পেশাজীবী মানুষের। নগরীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালির। নিরাপদ কর্মস্থল ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি শ্রমিকদের। আমরা যারা মোটর শ্রমিক আছি, 8 ঘন্টার পরবর্তীতে আমরা যে ওভারটাইমটা পাই না। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা ও শ্রমিকের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা হবে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা ইনশাল্লাহ বাড়ানো হবে। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে শত শত শ্রমিক র্যালিতে অংশ নেন। রাজশাহীতেও র্যালির পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা সভার। অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। একত্রিত হয়ে শ্রমিকের কাতারে আমরা আসছি। সমাজের প্রতিটি মানুষের, অবহেলিত মানুষ তার অধিকার আদায়, অধিকার সচেতন হবে এবং অধিকার প্রাপ্ত হবে, এটাই আমাদের উদ্দেশ্য। শ্রমিকদের আত্মত্যাগের মহান মে দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় মিছিল, শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করে শ্রমজীবী মানুষ। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফর ঘিরে নগর জুড়ে উৎসবের আমেজ। নগরের উন্নয়নে নতুন ঘোষণার আশা দলীয় নেতাকর্মী ও নগরবাসীর। সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দিগন্ত সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামীকাল সকাল 10টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত, সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন, বাসিয়া নদীর পুনঃখননের উদ্বোধনের কথা রয়েছে তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগর জুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। নির্মাণ করা হচ্ছে তোরণ, টাঙ্গানো হচ্ছে ব্যানার, ফেস্টুন। দলীয় প্রধানের আগমনের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। তারা বলছেন, এ সফরে সিলেটের উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। অনেক বেশি উজ্জীবিত এই কারণে যে আমরা সিলেটের মানুষ গত ১.৫ দশক উন্নয়ন বঞ্চিত ছিল। বুক বেঁধে আছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ। আমরা সবাই বিশ্বাস করি উনি আসলে সিলেটের জন্য অন্তত একটা সুবাতাস বইবে। এবারের কর্মসূচিতে কোনো জনসভায় বক্তৃতা দেবেন না প্রধানমন্ত্রী। অংশ নেবেন একাধিক সভায়। এছাড়া জেলা স্টেডিয়ামে উদ্বোধন করবেন নতুন করে স্পোর্টসের। এখন পর্যন্ত সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে এবং প্রস্তুত সিলেটবাসী। সিলেটকে জলাবদ্ধতা থেকে নিরসন করা, সুরমা নদীকে যাতে পানি প্রবাহ আমরা সচল রাখতে পারি, এগুলো সবগুলো নিয়ে কম্প্রিহেন্সিভ আমরা একটি প্রকল্প নিয়েছি। এই প্রকল্পটির উনি ভিত্তিপ্রস্তর দিবেন। এদিকে সফর নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার মূল দায়িত্ব পালন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স। সহযোগী হিসেবে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্ট, পুলিশ এবং অন্যান্য আরও সহযোগী সংগঠনগুলো থাকবে। শনিবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হলো। সংবিধান সংশোধন বনাম সংস্কার পেঁচে আটকা রাজনীতি। সংশোধন নয়, সংস্কার চায় বিরোধী দল। এজন্য সংসদ ও রাজপথ সরব থাকার বার্তা তাদের। অন্যদিকে সংবিধান সংশোধনে বিশেষ কমিটিতে শেষ পর্যন্ত বিরোধী দল যুক্ত হবে বলে প্রত্যাশা সরকারি দলের। বলছে, আলোচনাতেই মিলবে সমস্যার সমাধান। হাসান ওয়ালির রিপোর্ট। সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি। এটাকে আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক। নানা ইস্যুতে বিরোধী দলের 4টি ওয়াকআউট, আবার জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দল ও বিরোধী দলের ঐতিহাসিক ঐক্য। এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর 40 ঘন্টার বেশি আলোচনা। অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে ছুটির দিনে অধিবেশন চলাসহ 25 কর্মদিবসে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সমবেত সদস্যবৃন্দ, জুলাই সনদ ও সংবিধান সংস্কার ইস্যুতে বিরোধী দলের সংসদের উত্তাপ কখনো হালকা বয়ানে ছড়ায় রাজপথেও। সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। সংবিধান সংস্কারের দাবি তোলা বিরোধী দলের কাছে তালিকা চেয়ে সংবিধান সংশোধনে 17 সদস্যের বিশেষ কমিটি গঠন করে সরকার, কিন্তু তাতে সাড়া দেয়নি বিরোধী দল। বরং সংসদ ও রাজপথ দুই জায়গাতেই সোচ্চার থাকতে চান তারা। তবে কমিটিতে তারা থাকবেন এমন আশায় সরকার। সংশোধনী তো যে কোনো সময় করা যায়, কিন্তু আমরা তো জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে তো একটা সংস্কারের জন্য। জনগণের কথাটাকেই সরকারের কানে পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের রাজপথের যে কর্মসূচি 11 দলীয় জোট হিসেবে, সে কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। গণতন্ত্র রক্ষার জন্য ওনারা সরকারি দলকে পজিটিভলি সহায়তা করবেন। রাজপথের সমস্যা সমাধান হবে না, আলোচনার সমস্যা সমাধান করতে হবে, সবাই পজিটিভ হতে হবে। সংবিধান সংশোধনী প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নেবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নীতি নির্ধারণী বৈঠকে নিতে চায় বিরোধী দল। আর আলোচনায় সমাধান দেখছে বিএনপি। ওনারা প্রস্তাব একটা দিয়েছে, আমরা সময় নিচ্ছি। জামাতের নীতি নির্ধারণী বৈঠক বসে এরপরে ঠিক করবে আমরা কয়জন যাব, কিভাবে যাব বা যাব না। আমরা এগুলো তো আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা আমাদের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আশা করব তারা তাদের নামগুলো দেবে এবং সংবিধান সংশোধনের যে বিষয়গুলো আছে আমরা একটা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে করার চেষ্টা করা হবে। 1 জুন সংসদের দ্বিতীয় অধিবেশন শুরুর কথা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা এর মধ্যেই কেটে যাবে জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত মতভেদ ও রাজনৈতিক সংকট। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। মিনা মুজদালিফায় এবার এক তাঁবুতে ভিন্ন ভিন্ন দেশের হাজি। বিচ্ছিন্ন অবস্থানে বাংলাদেশিদের সেবা দেয়া নিয়ে সংখ্যা। অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষছে হাব। এখনই জলাবদ্ধতায় বর্ষা মৌসুম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
পানি নিষ্কাশনের 1700 কোটি টাকার প্রকল্প নিয়েছে 2 সিটি। তবে ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীরগতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। নগর পরিকল্পনাবিদগণ বলছেন, পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কাজে আসবে না কোনো প্রকল্পই। বিস্তারিত সাইফুল ইসলামের ছবিতে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর নিউ মার্কেট, রাজারবাগ, ধানমন্ডি সহ বেশ কয়েকটি এলাকা। কোমর সমান পানিতে জলাবদ্ধতার চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। এ চিত্র গেল বছরের হলেও চলতি মৌসুমে মে মাসের প্রথম দিনের বৃষ্টিতে হাঁটু সমান পানিতে রাজধানীর রাজারবাগ সহ বেশ কয়েকটি এলাকা। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে বেশ কিছু কার্যক্রম হাতে নেয় ঢাকার 2 সিটি কর্পোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসনে সড়ক ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করেছে মিরপুর কাজীপাড়া এলাকায়। 1 মাস ধরে চলা খোঁড়াখুড়িতে কোথাও ভেঙেছে বৈদ্যুতিক খুঁটি, কোথাও আবার সরু বাসে খোলা ড্রেন পাড়ি দিতে ঘটছে দুর্ঘটনা। এটা তো আসলে আরেকটু সতর্কতার সঙ্গে কাজটা করলে ভালো হতো। আমি গতকালকেও দেখেছি একজন পড়ে গেছে। আসলে এই রোডটা আমি মনে করি যে খুব দ্রুতই এটা ইয়ে করা উচিত, ঠিক করা উচিত। এলাকাবাসীর খুব পুরনো পাইপ অক্ষত থাকা সত্ত্বেও বসানো হচ্ছে নতুন পাইপ, পার্থক্য মাত্র 6 ইঞ্চি, যা দিয়ে সহজেই বের হবে না ময়লা আবর্জনা। অথচ এই কাজের টেন্ডারের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ দিয়েছে 12 থেকে 38 কোটি টাকা। ড্রেনটা পরিষ্কার করলে রাস্তাটা ক্লিয়ার হয়ে যেত। পাইপগুলো বসাচ্ছে যে পাইপ থেকে এটা যে আরো বড় পাইপ বসাইতো, তা তো না, একই পাইপের অবস্থা। ফ্লোটা আগে ক্লিয়ার করতে হবে। যদি ওই মাথা দিয়ে পানিটা না যায়, আপনি সারা বছর যদি পানি এটা পরিষ্কার করেন, তাতে কিন্তু বেনিফিট আসবে না। 2024 থেকে 26 এই 2 অর্থ বছরে বাজেট নথি বলছে, রাজধানীর জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা এবং খাল উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে 2 সিটি কর্পোরেশন মিলে প্রায় 1700 কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। 2 সিটি কর্পোরেশন বলছে, বিগত সময়ের অনিয়ম কাটিয়ে নতুন করে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। খাল এবং ড্রেনেজ অব্যাহতভাবে পরিষ্কারের মধ্যে ক্লিন করার চেষ্টা করছি। দীর্ঘ 15 বছরে পরিষ্কারই হয়নি। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে করার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে করছি। যদি করে থাকে তাহলে সেটা দেশের ছাড় পাবে না, বলছে এটা আমার জন্য একটা সুবিধা হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিকল্পনাবিদ বলছেন, জলাবদ্ধতা নিরসনের নামে শত শত কোটি টাকা খরচ করলেও ফল পাওয়া যাবে না। এর জন্য প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় ও কঠোর জবাবদিহিতা। শত শত কোটি টাকা যাচ্ছে, কিন্তু আমাদের যে এই পুরো নেটওয়ার্কটাকে তৈরি করা, ব্যবস্থাপনা করা, ময়লাগুলো জমে না থাকে সেটা করা, সেই দিকে কোনো ধরনের আগ্রহ নাই। আমরা এই ধরনের নজির তৈরি করতে পারিনি। বারবার আমরা নতুন প্রকল্প নেওয়ার দিকে আগ্রহ। তাহলে যারা দুর্নীতি করেছেন, যাদের কারণে আমাদের ভোগান্তি, তাদেরকে অবশ্যই আইনের আওতায় দ্রুত আনা উচিত। সরকারি বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার এই জলাবদ্ধতা নিরসনে প্রায় 2 অর্থ বছরে খরচ করা হয়েছে 2 থেকে 2,500 কোটি টাকা, যার বাস্তবিক ফল এই হাঁটু পরিমাণ পানি, আবার কোথাও কোমর পরিমাণ পানি। সরকারি এসব কাগজে কলমের প্রকল্পের বাস্তবিক ফল কিন্তু কোনোই পাচ্ছে না নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন যে এইসব প্রকল্প যদি জবাবদিহিতার আওতায় আনা না হয়, তাহলে রাজধানীর যে জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা, তা কখনোই নিরসন করা সম্ভব নয়। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ায়, নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড়াঞ্চলে অন্তত 30% জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে জেলার উঁচু এলাকার বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। শ্রমিকের মজুরি বেশি হয়, ধানের দাম বাড়ানোর দাবি তাদের। আর খাদ্য বিভাগ বলছে, চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। হাওড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাবদ্ধতা, ডুবে যাওয়া ধান কাটছেন কৃষক। চলতি সপ্তাহের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এবং সরাইল উপজেলার হাওড় অঞ্চলের অন্তত 30% জমির ধান পানিতে তলিয়ে গেছে। বর্তমানে পাকা ও আধা পাকা ধান কাটছেন কৃষক। তবে অনেক ধান কাটার মতো অবস্থা না থাকায় লোকসানের আশঙ্কা তাদের। খুব কষ্ট করে আমরা ধান উড়াইতেছি, অনেক ধান থাকবো পানি তলে। বৃষ্টির পানিতে ধানের জমি তলে যাওয়াতে
আমাদের ক্ষেত কাটাতে অনেক কষ্ট হইতেছে। হাওরের বাইরে জেলা উঁচু এলাকার চিত্র অবশ্য ভিন্ন। বেশিরভাগ এলাকায় ধান পেকে যাওয়ায় কাটতে শুরু করেছেন কৃষক। তবে শ্রমিকের মজুরি বেশি হয়, ধানের দাম বাড়ানোর দাবি তাদের। কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। লেবার ভাড়া দিয়ে গেছি আমরা সমান সমান, কোনো লাভ নাই। ধানে ধরলে 800 গৃহস্থ কর্ম করে হারাতে হবে। কৃষি বিভাগ বলছে এবছর জেলায় ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বৃষ্টি থেমে গেলে হাওর অঞ্চলে সব ধান কাটা সম্ভব। আর জেলা খাদ্য বিভাগ জানান, চলতি বছর সরকার কৃষকের কাছ থেকে 36 টাকা কেজি দরে ধান কিনবে। ধানের ফলন ভালো হয়েছিল, আবহাওয়া অনুকূলে ছিল, কোনো রোগবালাই তেমন একটা সমস্যা হয় নাই। আশা করি কৃষক ফসল ঘরে তুলতে পারলে তারা লাভবান হবে। ধানের মূল্য হলো প্রতি কেজি 36 টাকা কেজি। প্রত্যেক কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান দিতে পারবে। বিগত সময়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে কৃষকগণ আমাদের সরকারি গুদামে ধান দিয়েছেন তারা অভ্যস্ত। আশা করা যায় এবারেও আমরা সফল হতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় 4,90,000 মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে হাওর অঞ্চলে আবারও ঝরছে বৃষ্টি, অন্যদিকে থামছে না উজানের ঢল। আর এই অবস্থায় তলিয়ে যাওয়া ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। তবে কোমর সমান পানি থাকায় বাড়তি টাকা দিয়েও বলছে না শ্রমিক। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তলিয়ে আছে কৃষকের অনেক কষ্টের ফসল। সেই ফসল তুলতে আবারও বৃষ্টির বাধা। একদিকে পানিতে নিমজ্জিত ফসল, অন্যদিকে বৃষ্টির কারণে বিপাকে কৃষক। মৌলভীবাজারে ধান কাটায় বাধা হয়ে দাঁড়ায় হঠাৎ বৃষ্টি। আর রোদ না ওঠায় আগে কেটে রাখা ধান শুকানো নিয়েও বিপাকে কৃষক। টানা বৃষ্টিতে হবিগঞ্জে 5,632 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছিলেন ফসল। হঠাৎ এমন দুর্যোগে তারা দিশেহারা হয়ে পড়েছেন। সব কৃষক যা আছে সবারই একই গতি, তেমন কৃষক ধ্বংসের শেষ প্রান্তে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 65,000 কৃষক। টানা বৃষ্টি ও শ্রমিক সংকট থাকায় জমিতে পড়ে নষ্ট হচ্ছে বেশিরভাগ ধান। কোমর সমান পানি থাকায় শ্রমিকও পাওয়া যাচ্ছে না। যে দিয়ে বাড়ালে তো 700 ওই 1000, এরপরেও হয় না, লোক পায় না। উজানের ঢল অব্যাহত থাকায় নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফসল দ্রুত কাটার পরামর্শ তাদের। এদিকে নিকলি হাওর পরিদর্শন করে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বর্ষা মৌসুমে হাওর অঞ্চলে ফ্লাশ ফ্লাড মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় পরিদর্শন করে রিপোর্ট দিতে বলছে। যেখানে যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করার জন্য যা যা করা দরকার উনি এটা ইনশাআল্লাহ ব্যবস্থা করবেন। এদিকে নেত্রকোনার সময়খালী হাওরের পুরো ধান পানিতে ডুবে গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবার হজ যাত্রায় ভোগান্তি না থাকলেও মিনা মুজদালিফায় অবস্থানকালে সেবা নিয়ে শঙ্কায় খোদ হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। একই তাবুতে বিভিন্ন দেশের নাগরিকদের থাকার ব্যবস্থা করার কারণেই এমন শঙ্কা সংগঠনটির। এজন্য সৌদি সরকারের অনলাইন বুকিং সিস্টেমকে দায়ী করছে ধর্ম মন্ত্রণালয়। তবে হাব বলছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রতি হজ যাত্রীর জন্য 3.5 লাখ টাকা দিলেও জমা দিতে দেরি করে অন্তর্বর্তী সরকার। এতে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে হজ পালনকারীদের। সমাধানে এখনও আলোচনা করে যাচ্ছে সরকার ও হাব। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। চলতি বছর কোনো ঝামেলা ছাড়াই আল্লাহর সান্নিধ্যে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছেন মুসল্লিরা। দীর্ঘ সময়ের এই কাফেলায় সৌদি আরব পৌঁছে স্বস্তির সঙ্গে মহান রবের নিকট আরাধনা করবেন এমন প্রত্যাশায় হাজিরা। এখানে যেভাবে সেবা পেলাম ইনশাআল্লাহ আমরা ওইখানেও হয়তো ওইভাবে সেবা পাবো, সে আশা নিয়ে আছে। আমরা বাঙালি খাবার খেতে চাই, কারণ আমরা যদি ওখানে গিয়ে অন্য খাবার খেতে হলে আমরা অসুস্থ হয়ে যাব, আমরা আমাদের ইবাদত ঠিকমতো করতে পারবো না। তবে অনেকটা শঙ্কা তৈরি হয়েছে সৌদি সরকারের অনলাইন সিস্টেম নিয়ে। হজের নানা কার্যক্রমের মধ্যে জিলহজ মাসে মিনা ও মুজদালিফায় অবস্থান করতে হয় 4 থেকে 5 দিন। অন্য বছর একটি তাঁবুতে এক দেশের হাজিদেরই রাখা হতো, কিন্তু চলতি বছর অনলাইন বুকিং সিস্টেমে এক তাঁবুতে রাখা হবে বিভিন্ন দেশের হাজিকে। নতুন নিয়মে বিচ্ছিন্ন হয়ে অবস্থান করতে হবে এক এজেন্সির হাজিদেরও। এতে বিশেষ করে খাওয়া সহ বিভিন্ন সেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখছে হাব। এখানে একটা চ্যালেঞ্জ আছে যে ওখানে যে মোয়াল্লেমেরা যে খাওয়ার করে, তারা যদি আপনার খাওয়াটা যদি বাঙালিদের জন্য আলাদা পাক করে আর নাইজেরিয়ার জন্য বা অন্য দেশের জন্য আলাদা পাক করে, তাহলে কোনো সমস্যা হবে না। ধর্ম মন্ত্রণালয় বলছে দ্বিপাক্ষিক চুক্তি থাকায় এই পদ্ধতি থেকে বের হয়ে আসা কঠিন। আগে আমরা একই
এরিয়াতে আমাদের সবগুলো এজেন্সির তাঁবু ছিল। এবার ওই রকম না যে একটা জোনের মধ্যে, কিন্তু জোনের মধ্যেই দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 3টা তাঁবু আছে, এর মধ্যে দেখা যাচ্ছে আবার অন্য একটা দেশের হয়তো 2টা তাঁবু আছে, এরপর আবার আমাদের তাঁবু আছে, এরকম হয়েছে। আসলে এটি তো একদম তাদের অনলাইন সিস্টেম এবং তারা প্রত্যেকের সঙ্গে চুক্তি করেছে। তবে হাব সভাপতির অভিযোগ 6 মাস আগে অন্তর্বর্তী সরকার তাঁবু ও কোরবানি ফি বাবদ প্রতি হাজির জন্য 3.5 লাখ টাকা নির্ধারিত সময়ে জমা না দেয় তৈরি হয়েছে এই জটিলতা। এটা সরকারের মাধ্যমে আমরা তাঁবুটা সরকারের খাতে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি, কিন্তু সরকার ডিউ টাইমে টাকাটাই দেয় নাই, না দেওয়ার কারণে আমরা তাঁবুটা বিচ্ছিন্নভাবে পাইছি, একগুচ্ছভাবে আমরা পাইনি। আমাদের সরকার পক্ষ থেকে এ বিষয়ে একটা আধা সরকারি পত্র প্রেরণ করা হয়েছে। হাবের দাবি, হজের দ্বিপাক্ষিক ইস্যুগুলোর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বেশি অভিজ্ঞ। সঠিক সময়ে টাকা জমা না দেয় ভোগান্তির দায় এড়াতে পারেন না তারাও। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইরান যুদ্ধের মাঝে মধ্যপ্রাচ্যে জনশক্তির রফতানি বাড়িয়েছে বাংলাদেশ। চলতি বছরের প্রথম 4 মাসেই বৃহত্তর চট্টগ্রাম থেকে রফতানি হয়েছে 74,000-এর বেশি জনশক্তি। তবে সৌদি আরব, আরব আমিরাত এবং ওমান সংকটে থাকায় চট্টগ্রাম থেকে কিছুটা কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার এবং কুয়েতের মতো দেশগুলো হলো বাংলাদেশের জনশক্তি রপ্তানির মূল অঞ্চল। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশে কর্মসংস্থান কমে আসার আশঙ্কা থাকলেও জনশক্তি রপ্তানি বাড়িয়েছে বাংলাদেশ। জনশক্তি রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, যুদ্ধের আগে 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে জনশক্তি রপ্তানি হয়েছিল 3,22,291 জন। আর চলতি বছরের প্রথম 4 মাসে এই সংখ্যা 74,491 জন। যুদ্ধের কারণে কিছুটা স্লো গতি হওয়াতে আমাদের কিন্তু যাচ্ছে সৌদি আরবে বেশি যাচ্ছে, আর অন্যান্য বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে। গত বছর জনশক্তি রপ্তানিতে শীর্ষস্থানে ছিল কুমিল্লা, এরপর ব্রাহ্মণবাড়িয়া এবং চতুর্থ স্থানে ছিল চট্টগ্রাম। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চিটগাংয়ের ট্রেন্ডটা হচ্ছে মিডল ইস্ট ভিত্তিক। আপনি যদি দেখতে চান পূর্ববর্তী আপনার পরিসংখ্যান যদি আপনি ঘেটে দেখেন, তাহলে ম্যাক্সিমাম যাত্রী গিয়েছে কিন্তু প্রথম যদি ধরেন ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে সৌদি আরবিয়া, দেন হচ্ছে ওমান। কিন্তু বর্তমানে এই 3টা দেশে ভিসার জটিলতা দেখা দিয়েছে। অস্থিরতার মাঝেও চট্টগ্রামের বাসিন্দারা জীবিকার সন্ধানে ছুটছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমি কাতার যেতে চাই, আমি ওখানে গিয়ে আমি ড্রাইভিং জব করব। সৌদি আরব যেতে যাচ্ছি, ওখানে আমার বোনের হাজব্যান্ড আছে এবং ওইখানে উনি এখানে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে এবং নিজের প্রোডাকশন করে সব কিছু। ওইখানে আমাকে ক্যাশিয়ার হিসেবে নিয়ে যাচ্ছে। এখানে যাচ্ছি রেস্টুরেন্টের ভিসায়, তো আজকে আসছিলাম যে এখানে ফিঙ্গারের কাজে। কাতারের পরিস্থিতি সব দেশের চেয়ে মোটামুটি ভালো, ওই জন্যে কাতার যাওয়ার জন্য আগ্রহ। বছরে 3 থেকে 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠায় বৃহত্তর চট্টগ্রামের 11 জনের প্রবাসীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবারে জানিয়ে দেব হামের খবর। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন 1285 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ঝুঁকিমুক্ত নয় রোগীরা, ফের আক্রান্ত হতে পারে বলে বিভিন্ন ভাইরাল ইনফ্লুয়েঞ্জায় অন্তত 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। হাসপাতালের বিছানায় খেলায় মগ্ন 7 মাসের সানিহা। পাশেই মা রোকসানা ব্যস্ত জিনিসপত্র গোছাতে। 5 দিন ভর্তি থাকার পর আজ তাদের ছুটি হয়েছে। এর আগেও নিউমোনিয়ায় হাসপাতালে থাকতে হয়েছে 9 দিন। ওখান থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে বাসায় রিলিজ হয়েছে। তারপর 5 দিন পরে দেখি যে ওর মাথায় আর কি ওই র্যাশ মানে ঘাম বিচ্ছি মনে করছি আমরা। এখানে আসার পরে ট্রিটমেন্ট দিল, দেওয়ার পরে এখন একটু আল্লাহর রহমতে সুস্থ। হামে আক্রান্ত হয়ে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অনেকেরই গল্পই এমন। অতি সংক্রামক হওয়ায় সুস্থ সন্তানদের নিয়েও অভিভাবকরা আছেন দুশ্চিন্তায়। সবাই আতঙ্কের ভিতর আছে, কারণ যে শুনে সে তো ভয় পায়। অনেক চিন্তিত আছি, আমার আরো 2টা বাচ্চা আছে, ওইগুলো কোনো সমস্যা হয় নাই। চিকিৎসকরাও বলছেন, যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের অন্তত আরও 1 মাস আইসোলেশনে রাখতে হবে। সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে তাদেরকে আমরা অবশ্যই বলি আগামী আরও 1 মাস বা 4 সপ্তাহের মতো আইসোলেটেড থাকবে।
মানে ঘনবসতিপূর্ণ এলাকায় যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং অন্য কোনো রোগ আক্রান্ত বাচ্চাদের কাছেও যাবে না। গত ১.৫ মাসে দেশে হামে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,০০০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫,০০০ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১,০০০-এর বেশি। একই সময়ে মৃত্যু হয়েছে ২৭০-এর বেশি শিশুর। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জরাজীর্ণ হলেও দীর্ঘদিন সংস্কার নেই খাগড়াছড়ির অর্ধশত প্রাথমিক বিদ্যালয় ভবনের। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষায় বৃষ্টিতে ভিজেই চলছে পাঠদান। বন্যায় কখনো কোমর পানি পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা, আর এতেই ব্যাহত হচ্ছে পাঠদান। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য এবং তাপস ত্রিপুরার ছবি নিয়ে রিপোর্ট। জরাজীর্ণ কাঁচা ভবন, বাঁশের বেড়ার বেশিরভাগ অংশই ভঙ্গুর। বৃষ্টির দিনে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে মেঝেতে। জরাজীর্ণ ঘোষণা করেও সংস্কারহীন খাগড়াছড়ির অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এমনকি এসব বিদ্যালয়ে নেই খেলার মাঠ ও শৌচাগার। শুষ্ক মৌসুমে তীব্র গরম ও বর্ষায় বৃষ্টির পানিতে ভিজেই চলে পাঠদান। বন্যায় কখনো কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায় পুরো বিদ্যালয় এলাকা। এতে ব্যাহত হচ্ছে কোমলমতিদের পাঠদান। স্কুলে মাত্র দুইটা ক্লাসে এই সব ক্লাস করতে হয়। আমাদের খেলার জন্য মাঠ নেই। এখানে পানি পড়ে, এখানে বন্যা উঠে। আমরা যদি এক্সিবি স্কুলটা করতে পারতাম তাহলে আমাদের লেখাপড়া মানটা আরো বাড়াতে পারতাম আমরা। সংকট সমাধানে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো সুরাহা মিলছে না জানান শিক্ষকরা। রিসেন্টলি নাকি একটা ওয়াশ ব্লকের জন্য অনুমোদন এসেছিল এবং লোকও এসেছিল, কিন্তু ওনারা এসে আবার ফিরে চলে গেছে। কিসের জন্য হচ্ছে না সেটা আমরা বলতে পারছি না। বিদ্যালয়ের ভবন যতদূর আমাদের পর্যাপ্ত হওয়া দরকার, ক্লাসরুমটা ঠিক সেরকম পর্যাপ্ত হওয়া দরকার, সেভাবে পাচ্ছি না। প্রাথমিক শিক্ষা বিভাগ বলছে আশঙ্কা রয়েছে সংকট প্রকট হওয়ার। তবে এসব বিদ্যালয়ের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। খাগড়াছড়ি সদর উপজেলা সবচেয়ে ভবনের অবস্থাগুলো একটু বেশি মানে দিক দিয়ে একটু জরাজীর্ণ বলতে হবে, কারণ এগুলো অনেক আগে নতুন ভবন নির্মাণের জন্য আমরা অনেক সময় প্রস্তাব পাঠাচ্ছি কিন্তু এখনো আসছে না। কিছু কিছু স্কুলের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিছে যে ঠিকাদারদেরকে আর পাওয়া যাচ্ছে না, তো তারা হাফ ডাউন অবস্থায় রেখে গেছে। তো এটা পরবর্তীতে এলজিডির মাধ্যমে কিভাবে সম্পন্ন করা যায় সেটা একটা প্রক্রিয়াধীন আছে। শিগগিরই ভবন নির্মাণের চেষ্টার আশ্বাস জেলা পরিষদের। স্কুল করার দরকার বলে মনে করি। একতলাতে একেবারে খোলা, দোতলা তিনতলা এটা স্কুল করতে হবে। এলজিডি, জেলা পরিষদ ওনাদেরকে বলে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করব। শিক্ষা বিভাগের তথ্য মতে খাগড়াছড়িতে মোট 595টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত 14,300 শিক্ষককে কিছু শর্ত দিয়ে শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আলম এহসানুল হক মিলন। শুক্রবার বিকেলে চাঁদপুরে এক অনুষ্ঠানে অংশ নিয়ে কথা জানান তিনি। 14,300 মতো যে শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, সেই পরীক্ষাটি অত্যন্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছিল। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজিটিভলি এটা চিন্তা করেছি এবং তাদেরকে যোগদানের কিছু পূর্ব শর্ত আমরা দিয়ে তাদেরকে যোগদান করাবো, যেটা চাকুরির বিধিমালায় যে শর্তগুলি রয়েছে সেগুলি দিয়ে আমাদের তাদেরকে যোগদান করানো হবে। ভোর সময় আরও থাকছে। সমুদ্রের হাওয়ায় ঘুরছে টারবাইন, কক্সবাজারে তৈরি হচ্ছে বিদ্যুৎ। প্রতি ঘন্টায় জাতীয় গ্রিডে 30 থেকে 66 মেগাওয়াট সরবরাহ, ঢেউ ভিত্তিক উৎপাদনের জন্য সম্ভাবনাময়। পর উদ্ধার হয়েছে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 4 জনকে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে বন্দরের হাবিবনগর তদন্তে যায় টহল পুলিশ। এ সময় 14 থেকে 15 জন দুর্বৃত্ত পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। 2 সদস্যকে কুপিয়ে আহত করে ছিনিয়ে নেয় সরকারি অস্ত্র। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 2 জন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। এদিকে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাজধানীর বাড়িধারায় একটি গির্জায় ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় লুট হওয়া 2.5 লাখ টাকা ও মূল্যবান মালামাল। পুলিশ বলছে গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য। থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার 3 দিনের মধ্যেই সফল হয় পুলিশ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 3 জনকে। জব্দ করা হয় নগদ, টাকাসহ লুট হওয়া অন্যান্য মালামাল। পুলিশ বলছে শুধুমাত্র ডাকাতির উদ্দেশ্যেই মুগদা থেকে বাড়িধারা আসে চক্রটি। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ, এই জন্য মনে করছে অনেক টাকা আছে, এই জন্য মুগদা থেকে আসছে কিন্তু রিক্সা নিয়ে। তারা এখানে অভিযান পরিচালনা করে তারা টাকা এবং পাসপোর্ট পর্যন্ত নিয়ে গেছে। রিক্সা চালক তাদের মেম্বার এবং তার বিরুদ্ধে মামলা আছে। গ্রেফতার সবাই পেশাদার ডাকাত চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 3 জনই ঘটনার সাথে জড়িত ছিল, একজন বাইরে ছিল আর 2 জন ভিতরে ঢুকে ফাদারকে বেঁধে এবং বন্ধ করে দিয়ে তারা এই কাজটা করেছে। তো তাদের আমরা প্রাথমিকভাবে তাদের যে প্রিভিয়াস রেকর্ড দেখেছি, তাদের এই 8টার মতো, একজনের নামে 8টার মতো মামলা রয়েছে। তারা সবাই অভ্যাসগতভাবেই বিভিন্ন সারা দেশেই তারা এই ধরনের ক্রাইমগুলো করে বেড়াচ্ছে। ডাকাত দলটির সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই এলাকায় সবচেয়ে বড় চার্জ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে আশকোনা হজ ক্যাম্প থেকে এক যাত্রীর ব্যাগ থেকে সৌদি রিয়াল চুরির ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চুরি হওয়া 22,000 রিয়ালের মধ্যে 21,000 উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ব্রিফিংয়ে এই তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ। চুরির ঘটনায় জড়িত হাবিবুর রহমানকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাবিবুরের দেয়া তথ্যে নাদিম নামের আরও এক ব্যক্তিকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। পুলিশ জানায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়েও চুরির নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নানকে পাওয়া যায়নি। তবে মান্নানের জামাতার বাসা তল্লাশি করে 14,500 রিয়াল উদ্ধার করা হয়। সে সঙ্গে মানি এক্সচেঞ্জ থেকে মুদ্রা বিনিময়ের মাধ্যমে তোলা 3,500 সৌদি রিয়ালের সমমানের 90,000 টাকা জব্দ করা হয় আব্দুল মান্নানের স্ত্রীর বাসা থেকে। হাজি সাহেবরা যেখানে আপনার ইহরাম বাঁধার সময় তাদের যে ব্যাগ থাকে, ওই ব্যাগটা একটু সাইডে রাখছিলেন। ওই সাইড থেকে উনি অভিনব কায়দায় তার নিজেও একজন হাজি সেজে নিজের জামা খুলে ওই আস্তে করে এটা নিয়ে গেছিলেন। ওইটা আমরা লোকেট করছি। লোকেট করার পরে তাকে আপনার বিস্তারিত আমি বললাম আপনাকে, তাকে যে মানি এক্সচেঞ্জে সে রিয়েলটা ভাঙাইছিল, ওই রিয়েলটাকে আমরা শনাক্ত করছি। শনাক্ত করে ওখানে তার আপনার ডিটেলসটা পাওয়া যায়। কক্সবাজার উপকূলের বাতাস পরিণত হয়েছে বিদ্যুৎ উৎপাদনের শক্তিশালী উৎসে। জেলার বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়মিত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এই অঞ্চলে বায়ু বিদ্যুতের পাশাপাশি সমুদ্র ঢেউ ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সমুদ্রের হাওয়ায় ঘুরছে বিশাল বিশাল ব্লেড। প্রতিটি ব্লেডের দৈর্ঘ্য 60 মিটার। 90 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা দানবীয় টারবাইনগুলো বাংলাদেশের নতুন শক্তির প্রতীক। কক্সবাজারে এখন বাতাসেই হয়ে উঠছে বিদ্যুতের জ্বালানি। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে 22টি বায়ুবিদ্যুৎ টারবাইন। প্রতিটি টারবাইনের জন্য ব্যবহার করা হয় 20 শতক জমি। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা 3 মেগাওয়াট। বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 3 মিটার ছাড়ালে শুরু হয় বিদ্যুৎ উৎপাদন। গ্রিডে প্রতিনিয়ত বিদ্যুৎ সরবরাহ দিয়ে যাচ্ছে এবং যে পরিমাণ বিদ্যুৎটা দিচ্ছে এখন অ্যাভারেজে প্রায় 30 মেগাওয়াটের উপরে প্রতি ঘন্টায় আমরা গ্রিডে বিদ্যুৎ দিতে পারতেছি। সংশ্লিষ্টরা বলছেন এটি সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, যেখানে শুধু প্রাকৃতিক বাতাসের শক্তি রূপান্তর করা হয় বিদ্যুতে। শীতকালে বিদ্যুৎ উৎপাদন কম হলেও গ্রীষ্মকালে বায়ুচাপ বেশি থাকায় বর্তমানে ঘন্টায় গড়ে 30 থেকে 66 মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই প্রযুক্তিতে বাংলাদেশে আসাতে আমাদের আরও কিছু সম্ভাবনা চারদিকে রয়েছে সমুদ্র বেষ্টিত করে, সেদিকে আমরা এগুলোকে সম্প্রসারণ করলে আমরা আরও বেশি সুফল পাব। উৎপাদিত বিদ্যুৎ খুরুশকুল সাব স্টেশন হয়ে 40টি গ্রিড টাওয়ার অতিক্রম করে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। সেখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাচ্ছে। কক্সবাজার শহরে মোটামুটিভাবে দেখা যায় ওরা 15, 20, 30 মেগাওয়াটের মতো সরবরাহ করতেছে রেগুলার। ব্যবসায়ীরা বলছেন এই অঞ্চল শুধু বায়ুবিদ্যুৎ নয়, সমুদ্র ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো নতুন প্রযুক্তির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে বায়ুবিদ্যুতের একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের যে চোপলদণ্ডিতে আমাদের এই মুহূর্তে যে আমরা বায়ুবিদ্যুৎ কেন্দ্রটা আমরা করেছি, এটা কিন্তু আমাদেরকে একটা নতুন একটা সম্ভাবনার
দুয়ার খুলে দিয়েছে। কক্সবাজার বায়ুবিদ্যুৎ কেন্দ্রে তথ্য মতে গত 2 বছরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 2,41,000 মেগাওয়াট বিদ্যুৎ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার উৎপাদনে ফিরল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 55 মেগাওয়াট বিদ্যুৎ। তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার ভোরে কারিগরি ত্রুটি কাটিয়ে চালু হয় 125 মেগাওয়াটের 1 নম্বর ইউনিট। এর আগে পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও কোল মিলে যান্ত্রিক সমস্যা দেখা দেয় 22 এপ্রিল রাতে প্রথম দফায় বন্ধ হয় উৎপাদন। 24 এপ্রিল উৎপাদনে ফিরলেও মাত্র 15 ঘন্টা পর বয়লারের টিউব ফেটে গত শনিবার আবারও বন্ধ হয়ে যায় উৎপাদন। সপ্তাহ ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে ভিড় করেন হাজারো ভ্রমণ পিপাসু। তবে সাগর এখনও উত্তাল থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানিয়ে জারি করা হয় সতর্কতা। আর পর্যটক আকৃষ্ট করতে অনেক হোটেল মোটেল বিশেষ ছাড় দিচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পর্যটকের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কয়েকদিন ধরে বজ্রপাত ও ভারী বর্ষণে সাগর পার ছিল পর্যটক শূন্য। বৈরী আবহাওয়ার বিরতি মিলতে ফিরে আসে প্রাণচাঞ্চল্য। নীল জলরাশি আর বালিয়াড়ির বিস্তীর্ণ প্রান্তরে পরিবার পরিজন নিয়ে পর্যটকদের উচ্ছ্বাস। ঘোড়ায় আজকে প্রথম উঠেছে আর কি, খুব ভালো লাগছে। প্রিয়জনের সাথে কক্সবাজার ঘুরতে এসে আমার অনেক ভালো লাগতেছে। এখানে পরিবেশ অনেক সুন্দর উপভোগ করতেছি, যেমন বাইক চড়তেছি, ওয়েদারটা খুব উপভোগ করতেছি এবং কিছুদিন থেকে আরো বেশি উপভোগ করব। অনেকে আছেন যারা আমাদেরকে নখ দিয়ে থাকেন যে বিশেষ করে শুক্রবারটাকে আসলে মিস করতে চায় না। তবে আনন্দ ঘন এই ভিড়ের মাঝেও সমুদ্রে রয়ে গেছে ঝুঁকি। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে এখনও 3 নম্বর সতর্ক সংকেত বহাল। এরই মধ্যে কিছু পর্যটককে নির্দেশনা না মেনে উত্তাল সাগরে নেমে পড়তে দেখা যায়। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। কেউ যেন মাঝখানে না যায়, কেউ যেন আউটসাইডে গোসল না করে। আমরা সবাইকে বলে যাচ্ছি, আপনারা যদি থাকেন হাঁটু পানি পর্যন্ত থাকেন, যে লাইফগার্ড যে জায়গায় আছে ওই জায়গায় পর্যন্ত থাকুন। এদিকে হোটেল রিসোর্টগুলোতে চলছে বিশেষ ছাড়। পর্যটকরা যেন আরও বেশি আসতে পারে, সর্বোচ্চ ডিসকাউন্টের আওতায়, যে আপ টু 50%-এর আওতায় আমরা গেস্টদের জন্য নিয়ে এসেছি। হোটেল মোটেলগুলোতে বিশেষ ছাড় থাকায় কক্সবাজারে ছুটছেন অনেকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দিনের পর দিন গাছ উজাড় করে হচ্ছে পার্বত্য অঞ্চলের বনাঞ্চল। অভিযোগ উঠেছে সংঘবদ্ধ একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কাটছে গাছ। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন বিভাগ। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। প্রাকৃতিক বনের ভেতরে পড়ে আছে অসংখ্য কাটাগাছের গোড়া। কেটে ফেলা হচ্ছে শতবর্ষী এসব বৃক্ষ। বান্দরবানের আলীকদম উপজেলার চৈখং ও তৈন রেঞ্জের বিভিন্ন গ্রামের বনভূমি ছিল জীববৈচিত্র্যের এক উর্বর ভাণ্ডার। শত প্রজাতির বৃক্ষ, বন্যপ্রাণী আর পাখির কোলাহলে মুখর ছিল পুরো এলাকা। কিন্তু একের পর এক বৃক্ষ নিধনে উজাড় হচ্ছে বনাঞ্চল। এখানে বন্যপ্রাণী পশু পাখি ছিল, কিন্তু এখন বড় বড় গাছগুলো কেটে নিয়ে যাওয়ার পরে আর এখন কিছু বন্যপ্রাণী হতো, কিছু নাই। শুধু আলীকদম নয়, জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি সহ আশেপাশের বনাঞ্চলেরও একই দশা। এলাকাবাসীর অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দিনের পর দিন বনাঞ্চল ধ্বংস করছে। এতে কমে যাচ্ছে বৃষ্টিপাত, শুকিয়ে যাচ্ছে পানির উৎস, দেখা দিচ্ছে তীব্র পানির সংকট। বড় বড় গাছ কাটতেছে আর পানি পাওয়া যায় না, আর পশু পাখি এলে থাকিতে জায়গা নাই, আর 200-300 একর সবগুলো কাটতেছে। এত বড় গাছ বিভিন্ন কাজ করছে, অনেক পানি সমস্যা আছে, এরকম লাগে। এখন গাছ বন্ধ করছে, আমি অনেক ক্ষতি দিয়া। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। আমাদের পক্ষ থেকে যতটুকু পানি নিবৃত্ত করার চেষ্টা করবো এবং অপরাধীকে ধরে হোক বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বনান্যে বা ট্রানজিট রুল অনুযায়ী বা মোবাইল কোর্টের মাধ্যমে যেভাবে হয় আর কি, যেটা সহজ হয় সুন্দর হয়, সেভাবে আমরা আমাদের পক্ষ থেকে করব। বন বিভাগের তথ্য মতে আলীকদমের তৈন রেঞ্জ ও চৈখং রেঞ্জে 5700 একর বনভূমি রয়েছে। এন এ জাকির, সময় সংবাদ, বান্দরবান।
রাজস্ব আদায় রেকর্ড গড়ছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি। 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছে 22.55 কোটি টাকা। বিএফডিসি বলছে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর এত রাজস্ব আদায় হয়নি কখনো। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে 9 মাস নিরবিচ্ছিন্নভাবে মাছ আহরণ করা হয়, যার মধ্যে রয়েছে চাপিলা, কাচকি আর কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ। বিএফডিসির তথ্য বলছে 2020-21 অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল 12.1 কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিকভাবে কমতে থাকে আয়ের পরিমাণ, কিন্তু 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের রেকর্ড ভেঙেছে বিএফডিসি। এবারের পরিমাণ 22.55 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন এটি কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে সর্বোচ্চ রাজস্ব। ফলের পিছনে কারণ হিসেবে বলা যেতে পারে যে মনিটরিং। এখানে তো ধরেন যে অনেকগুলো জায়গা থেকে আমাদের স্টেশনগুলো, সাব স্টেশনগুলো অপারেট করা হয়। তো এই সাব স্টেশনগুলোকে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা বা বিভিন্ন ওজন ডিজিটাল স্কেলের মাধ্যমে আমরা নিয়ে আসছি। সঠিক সময়ে হ্রদের পানি বাড়ার পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধির কারণে এবার রাজস্ব বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। ছোট মাছের যেহেতু গত বছর আমরা পানি তাড়াতাড়ি হওয়াতে, আগাম বৃষ্টি হওয়াতে ছোট মাছের পরিমাণ বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাওয়াতে মাছের রেভিনিউটা বাড়ছে। কম রেভিনিউ দিয়ে আশা করি মোটামুটি রাজস্ব আদায়টা স্বয়ংসম্পূর্ণভাবে আশা করি আদায় হবে। যদি সবাই সুযোগ সুবিধা পায়, আমার মনে হয় সবাই মাছগুলো এদিকে বৈধভাবে নেওয়ার চেষ্টা করবে। 1962 সালে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এখানে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 1 মে থেকে ভোলার অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ শিকার। এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার শিবপুর মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি যাব তার কাছে। লিটন, ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার অভয়াশ্রমে 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 30 এপ্রিল মধ্যরাতে। আজকে নিষেধাজ্ঞার পরের দ্বিতীয় দিন আমরা ভোলা সদর উপজেলার শিবপুর মাছঘাটে রয়েছি। এখানে আমরা সকাল থেকে যে চিত্রটি দেখেছি যে নিষেধাজ্ঞার পরে যারা জাল নিয়ে যেসব জেলেরা নদীতে মাছ শিকারে গিয়েছেন তারা ফিরতে শুরু করেছে। গত রাতে যারা নদীতে ছিল তারা দলে দলে এখন ফিরে আসছেন এই ঘাটে। জেলেদের সাথে আলাপ করে যেটা জানা গেছে যে তারা যে পরিমাণ নিষেধাজ্ঞার পরে মাছ প্রত্যাশা করেছিল সেই রকম মাছ আসলে তাদের জালে এখনো ধরা পড়ছে না। কিছু জাটকা এবং অল্প সংখ্যক ইলিশ পাওয়া যাচ্ছে। যেই মাছ নিয়ে ঘাটে ফিরতে দেখা গেছে তার অধিকাংশই দেখা গেছে যে পোয়া সহ ছোট ছোট মাছ। তবে জেলেরা আশা করছেন যে নিষেধাজ্ঞার পরে তারা আরো মাছ পাবেন, সেই আশায় তারা কিন্তু নদীতে যাচ্ছেন। জেলেদের সাথে তাদের দাবি হচ্ছে যে নিষেধাজ্ঞাকালীন সময় সরকার জেলেদের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। ভোলায় প্রায় 1,68,000 জেলে রয়েছে নিবন্ধিত। এর বাইরেও জেলে আছেন। এর মধ্যে 90,200 জেলের জন্য 14,400 মেট্রিক টন খাদ্য বরাদ্দ করেছেন সরকার। আমরা মৎস্য অফিস এবং উপজেলা নির্বাহী অফিস সূত্রে যে তথ্যটা জানতে পেরেছি, ইতোমধ্যে প্রথম কিস্তির চাল বিতরণ করেছে অনেক জায়গায়। সেখানেও জেলেদের নানান অভিযোগ রয়েছে বিতরণ নিয়ে, যে প্রকৃত জেলেদের চেয়ে যারা মাছ ধরার সাথে সংশ্লিষ্ট নয় এমন জেলেরাই বেশি মাছ এই সহায়তার আওতায় বেশি এসেছে। তবে জেলেদের দাবি যে এই সহায়তাটা যেন তাদেরকে মধ্যে বাকি যেটা রয়েছে সেটা যেন দ্রুত বিতরণ করা হয়। তো জেলে এবং মৎস্যজীবীদের প্রত্যাশা যে বাকি যে দিনগুলো রয়েছে, গত 2 মাসের যে ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা বাকি 2 মাস আশা করছেন যে আরো ইলিশ পাবেন এবং এই ক্ষতি পুষিয়ে নেবেন। তো এই ছিল ভোলার শিবপুর মাছঘাট থেকে আমার কাছে অভয়াশ্রমে মাছ ধরার সর্বশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ভোলা থেকে। সারা দেশের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও শুরু হয়েছে খাল কাটা কর্মসূচি। এই কাজ সমাপ্ত হলে এলাকার জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজ পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে মত সংশ্লিষ্টদের। হেফাজত সবুজের তথ্য এবং রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট।
পাহাড়ের পাদদেশে সারিবদ্ধভাবে শত শত নারী পুরুষ খনন করছেন খাল, কেউ বহন করছেন মাটি, কেউ বা সমান করছেন খালের পার। রাঙামাটির ছাপছড়ি ইউনিয়নে গেলেই চোখে পড়বে এমন দৃশ্য। এছাড়া কুতুকছড়ি, বন্দুকভাঙা ইউনিয়নেও একই চিত্র। প্রধানমন্ত্রীর 180 দিনের অগ্রাধিকার প্রকল্পের আওতায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে চলছে এ কর্মযজ্ঞ। এসব খাল পুনঃখনন ও সংস্কার হলে কুতুকছড়ি থেকে মানিকছড়ি পর্যন্ত বৃষ্টিজনিত জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে 10 গ্রামের মানুষ। এছাড়া আশপাশের 30 হেক্টর জমির ফসল রক্ষা পাবে বলে আশা করছেন কৃষকরা। খাল খননের ফলে পানি আর যেগুলো আটকে থাকে ওগুলো আর তাড়াতাড়ি নেমে যাবে। আর কাজটা যদি ক্লিয়ার হয় এলাকার লোকেরা খুব সুবিধা হবে, উপভোগ করবে। শীতকালে পানি তুলতে হয়, ওই শাকসবজি করতে হয়, এখান থেকে অনেক সুবিধা হচ্ছে আর কি। জেলার 9টি উপজেলার 18টি খালের মধ্যে বরাদ্দ পাওয়ায় সদরের 2টি খালের খনন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু হবে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি। সাতছড়ি, কুতুবছড়ির খাল খনন শুরু হয়ে গেছে, তো সদরে 2টো খাল চলছে এবং হয়তো পর্যায়ক্রমে আমাদের বাকি খালগুলোর বরাদ্দ আসবে এবং সেগুলোরও খনন কার্যক্রম পরিচালনা আমরা করব। নির্বাচনী অঙ্গীকার হিসাবে আমরা এটা পূরণ করব। এই ব্যাপারে আমরা নানিয়াচর এখন আমরা দেখছি যেখানে যেগুলো প্রয়োজন কুতুবছড়ি সব দিক দিয়ে আমরা কিন্তু এইভাবে স্টেপ নেব। জেলা প্রশাসনের তথ্য মতে সদর উপজেলার 2টি খালে 33 কিলোমিটার খনন করা হবে, যার ব্যয় হবে 8.5 কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। ভালো সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা সুহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ফরিদপুরে ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী দম্পতির। শুক্রবার বিকালে ঢাকা খুলনা মহাসড়কে মধুখালীর পরীক্ষিতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী শিমলাকে নিয়ে মোটরসাইকেলে ফরিদপুরে যাচ্ছিলেন তামিম। বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা। দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তামিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায় শিমলা। ফরিদপুরে বলগেটের সুকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে সিএন্ডপি ঘাট নৌবন্দরে বলগেট আলতাফ শেখের সুকানি সুমনের মরদেহ মেডিকেলে নেওয়া হয়েছে এমন তথ্য দিয়ে ফোন করেন তার সহকর্মীরা। খবর পেয়ে বিকালে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, প্রভাবশালী মহল সুমনকে হত্যার পর বিষয়টি আত্মহত্যা বলে প্রচার করছে। আরও দাবি করা হয়, মরদেহ নিয়ে দীর্ঘক্ষণ থানার সামনে থাকলেও নেওয়া হয়নি অভিযোগ। পরে স্থানীয়দের হস্তক্ষেপে প্রায় 26 ঘন্টা পর শুক্রবার বিকেলে নেওয়া হয় অভিযোগ। পুলিশ বলছে, ময়না তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ। কপালে আছে আঘাতের চিহ্ন আছে, মাথায় ফাটা দাগ আছে। যারা হত্যা করছে তাদের বিচার চাই আমি। থানায় অভিযোগও কোনো নিচ্ছে না, বলতেছে আপনারা পরে আসেন, এসব তারা উল্টোপাল্টা বলতেছে। যে কোনো বিষয়ে হ্যাঁ মধ্যে কিছু হয়েছে, ও আমার স্বামীরা হত্যা করেছে, আমার স্বামী কোনো দিন নিজের জীবন দিয়ে নিজে মরার কথা না। মাদারীপুরে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকেলে ডাসার উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। মানব হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। জানা যায়, নুর ইসলাম সর্দারের সঙ্গে একই এলাকার মোফাজ্জেল সর্দারের জমি নিয়ে বিরোধ চলছিল। 25 এপ্রিল মোফাজ্জেল সর্দারের নেতৃত্বে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ নুর ইসলামের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এতে নুর ইসলামের ছেলে মারুফ সর্দার সহ 5 জন আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় মারুফকে। 26 এপ্রিল তার মৃত্যু হয়। ফরিদপুরের ভাঙায় নিখোঁজের 3 দিন পর আড়িয়াল খা নদ থেকে উদ্ধার হয়েছে জেলের মরদেহ। শুক্রবার বিকালে নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার নদীতে ভাসমান অবস্থায় নির্মল মালোর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত 29 এপ্রিল নদীতে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি নির্মল মালো। খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করেন স্ত্রী। মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শিবচরে একটি ওয়ার্কশপে কাজ করছিলেন হোসাইন। অসাবধানতাবশত তার স্পর্শ লাগায় বিদ্যায়িত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসাইন শিবচরের ২য় খণ্ড ইউনিয়নের নিয়মতকান্দি গ্রামের জাকির হোসেনের ছেলে। বেতন কাঠামো নির্ধারণে ওয়েজ বোর্ড বাস্তবায়নের উদ্যোগ নেয়নি কোনো সরকার। মহান মে দিবসে আলোচনা সভায় এ মন্তব্য করেন সাংবাদিক নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তারা বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ওয়েজ বোর্ড ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছেন গণমাধ্যম মালিকরা। এছাড়া কিছু গণমাধ্যমে বেতন অনিয়মের নিন্দা জানিয়ে সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। এ সময় চা শ্রমিকদের বেতনে অন্যায্যতার নিন্দা জানান তারা। মালিক পক্ষে সবাই খারাপ তা না, কিন্তু বিরাট অংশ খারাপ। নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া। ওয়েজ বোর্ড দিবেন না, বেতনে দিবেন না, বাংলার মাটিতে পত্রিকা চালানোর মতো বাউতাবাজি ভণ্ডামি করতে আমরা দিব না। অনেক পত্রিকা আছে, চতুর্থ ওয়েজ বোর্ডে কায়েম হয়নি এখনো, পঞ্চম ওয়েজ বোর্ডে পড়ে আছে, দশম ওয়েজ বোর্ড। ওয়েজ বোর্ডের পর ওয়েজ বোর্ড দিচ্ছেন, কিন্তু সেটা যে প্রয়োগ হচ্ছে না সেটা দেখভাল করতে হবে না। গণমাধ্যম কর্মীদের কতটুকু বেতন দেয় সেটি দেখবার দায়িত্ব তো সরকারের। সেই দায়িত্ব কি সরকার পালন করেছে অতীতে? যত গণমাধ্যম আছে সেগুলোকে জবাবদিহির আওতায় আনুন। শ্রমিকরা এক থাকলে মালিক ও সরকারের কাছ থেকে দাবি আদায় করা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার বিকেলে মংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দুনিয়ার মজদুর এক হও, আপনারা যদি এক হন তাহলে সকল দাবি আদায় করতে পারবেন। আপনারা যদি কেউ এই পক্ষ ওই পক্ষ বিভিন্ন দল মতে যান তাহলে শ্রমিকের দাবি আদায় হবে না। শ্রমিককে শ্রমিক হিসেবে চিন্তা করতে হবে। মহান মে দিবসে শ্রমজীবী মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও কাজের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানিয়েছেন গণসংগীত শিল্পীরা। দিবসটিতে শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত মঞ্চে আলোচনা ও গণসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে মে দিবসে তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতের দাবি জানান বক্তারা। যশোরে পাইকারি বাজারে কমতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজির দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 20 থেকে 25 টাকা। বিস্তারিত জানতে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি যাচ্ছি তার কাছে। যশোরের চূড়ামনকাটির এই পাইকারি সবজির হাট থেকে যশোর শহর ও আশপাশের এলাকাগুলোতে প্রতিদিন সকালে সবজি সরবরাহ করা হয়। এখানে শহরের বিক্রেতারা এখান থেকে সরাসরি সবজি কিনে নিয়ে বিক্রি করেন। গত এক সপ্তাহের যে বাজার, সেই বাজার কিন্তু গত এক সপ্তাহ আগে যে মূল্যে বিক্রি হয়েছে সবজি, তার থেকে প্রতি কেজি সবজি এখন 20 থেকে 25 টাকা কম মূল্যে বিক্রি হচ্ছে। তবে গতকালের থেকে আজকে সবজির দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চাষিরা। আজকে আমরা সকালে ঘুরে দেখেছি যে এই বাজারে কলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, উস্তে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, প্রতি কেজি গাজর 40 টাকা, বেগুন 40 থেকে 50 টাকা, কুমড়া 35 টাকা, কাঁচামরিচ 50 টাকা, কাঁকরোল 70 টাকা, পটল 25 থেকে 30 টাকা, কচুরলতি 30 টাকা, পুঁই শাক 7 থেকে 10 টাকা কেজি, বরবটি প্রতি কেজি 40 টাকা, লাউ প্রতি পিস 30 টাকা, ঝিঙে প্রতি কেজি 35 টাকা, লাল শাক প্রতি কেজি 30 টাকা, ঢেঁড়স প্রতি কেজি 25 টাকা, পুঁশি প্রতি কেজি 50 টাকা। এবং বাজারে নতুন সবজি হিসাবে এসেছে মূলা, প্রতি কেজি ভালো মূলা বিক্রি হচ্ছে 35 টাকা এবং অপেক্ষাকৃত একটু খারাপ আকারে ছোট সেই মূলাগুলো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা, কচুরলতি বিক্রি হচ্ছে 40 টাকা দরে। তো আমরা কথা বলেছি চাষিদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিকূল আবহাওয়া, গরম এবং বৃষ্টির কারণে বাজারে ঠিকমতো সবজি আনা যায়নি বলে বেশ কিছুদিন ভালো বিক্রি হয়েছিল, কিন্তু এখন যেহেতু সবজির দোকান বেড়েছে এবং প্রতিদিনই নতুন নতুন সবজি আসছে, ফলে বাজার একটু নিম্নমুখী। তবে বাজার নিম্নমুখী হলেও স্বস্তিতে রয়েছে ক্রেতারা। যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম যশোরে। ভোরের সময়ে আরো থাকছে।
নিখোঁজের পর 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির দেহাবশেষ শনাক্ত। সহপাঠীদের চোখের জলে লিমনকে শেষ বিদায়। মরদেহ আনা হচ্ছে সোমবার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে উপবিদ্যুৎ কেন্দ্রের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার বিকেলে গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। আদমজি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 30 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিদ্যুৎ ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তাৎক্ষণিকভাবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুতে মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হাইওয়ে পুলিশ জানায় শুক্রবার দুপুরে সেতুতে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রাক। এতে মোটরসাইকেলের একজন আরোহী গুরুতর আহত হন। এ সময় ট্রাকে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ট্রাকে আগুন জ্বলতে থাকলে মহাসড়কে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৈরি হয় যানজট। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহে নাগরদোলা ভেঙে পড়ে 5 জন আহত হয়েছেন। শুক্রবার রাতে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের বাইরের অংশে অবৈধভাবে স্থাপন করা একটি নাগরদোলা স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ মাঝখান থেকে সেটি ভেঙে নিচে পড়ে যায়। শিশু কিশোর সহ কয়েকজন আহত হন। মোটরসাইকেল আরোহীর ওপর নাগরদোলার অংশ পড়লে দুমড়ে মুচড়ে যায় যানটি। গুরুতর আহত হন চালক। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে 5 জনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ফ্লোরিডায় নিখোঁজের 2 সপ্তাহ পর হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে পুলিশ। ফ্লোরিডা পুলিশ জানিয়েছে ফরেন্সে মরদেহটি বৃষ্টির। এদিকে রুমমেটের হাতে প্রাণ হারানো আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অবশেষে শনাক্ত হলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ফ্লোরিডার পুলিশ জানিয়েছে, গত 26 এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দক্ষিণে খুঁজে পাওয়া মরদেহটি তারই। এরই মধ্যে নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর বৃষ্টির পরিবারের পক্ষ থেকে দ্রুত মরদেহ বাংলাদেশে পাঠানোর আবেদন জানানো হয়েছে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। তার মরদেহ দেহাবশেষ পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে। মেডিকেল পরীক্ষায় কয়েকদিন আগে যে দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল, সেটা মেডিকেল পরীক্ষায় প্রমাণ হয়েছে যে এটা নাহিদা সুলতানা বৃষ্টির দেহাবশেষ। এদিকে হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডার টাম্পার একটি স্থানীয় মসজিদে সম্পন্ন হয়। জানাজায় কমিউনিটির শত শত মানুষ অংশ নেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। জানাজা শেষে জামিল ও বৃষ্টির সহপাঠীরা জানান, শোকাহত 2 পরিবারের পাশে দাঁড়াতে এরই মধ্যে গো ফান্ড মিতে একটি আর্থিক সহায়তা অ্যাকাউন্ট খোলা হয়েছে। সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। আগামী সোমবার লিমনের মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে। চোখের পানিতে আর ভালোবাসায় জামিলকে শেষ বিদায় জানিয়েছে তার সহপাঠীরা। জামিল ও বৃষ্টির স্মরণে সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয় সময়ে শুক্রবার অনুষ্ঠিত হবে শোক সভা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে অভিযানে বাংলাদেশি সহ 231 বিদেশিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী কাম্পালা সহ 2টি অঞ্চলে অভিযান চালানো হয়। আটক করা হয় কয়েকশো বিদেশিকে। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
যুদ্ধবন্ধে ইরানের নতুন প্রস্তাবে অসন্তোষ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, তেহরান কখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের পরাজিত করার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। অন্যদিকে ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন। যুদ্ধবন্ধে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন যে ধরনের চুক্তি চায় তেহরান তাতে রাজি হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ বন্ধ হবে না। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন ট্রাম্প। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসির 14 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা ফার্স। এ ঘটনায় আরও 2 জন সদস্য আহত হয়েছেন। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য, যাদের ওই এলাকা থেকে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইরানের উপকূলবর্তী জলসীমায় নতুন নিয়ম কার্যকরের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, নৌবাহিনী আরব উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরানের অন্তত 2000 কিলোমিটার উপকূলীয় জলসীমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, যা ইরানি জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস হয়ে উঠবে। এদিকে মহান মে দিবসে লিখিত বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি বলেন, ইরানের সঙ্গে সামরিক সংঘাতে অগ্রগতি ও সক্ষমতা বিশ্বকে দেখিয়েছে ইরান। অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধেও শত্রুদের হতাশ ও পরাজিত করতে হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাজা অভিমুখী সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিরার আটক হওয়া কর্মীদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের পদক্ষেপে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি আখ্যা দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর অভিযান চালিয়ে অন্তত 175 জন সহায়তা কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিন্ট দ্বীপে ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে নিন্দা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি, গাজায় প্রায় 965 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের সদস্যদের আটক করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্পেন ও ইতালির নেতারা। অন্যদিকে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বহরকে অর্থহীন রাজনৈতিক নাটক অভিহিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এসব বিস্ফোরক শুধু প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং মানবিক সহায়তা পৌঁছানো, অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা তৈরি করছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ।